আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে জিয়ার গুলি চালানোর নজির নেই বললেন প্রধানমন্ত্রী। দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান। 5 বছর পর আলোচিত জুলহাজ তনয় হত্যাকাণ্ডের রায়, বরখাস্ত মেজর জিয়া সহ 6 জঙ্গির মৃত্যুদণ্ড। গুলশানের ভাড়া বাসায় বাবা মায়ের সাথে থাকবে 2 জাপানি শিশু, তদারকিতে সমাজসেবা অধিদপ্তর। পদ্মা সেতুতে আবারও ফেরির ধাক্কা, ষড়যন্ত্র দেখছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী, তদন্তের নির্দেশ সেতুমন্ত্রীর। শনাক্ত 15 লাখ ছাড়ালো, আরও 86 মৃত্যু, আগামী মাসে 2 কোটি মানুষকে দেওয়া হবে টিকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের বিজ্ঞানী ফেরদৌসী কাদরী, কলেরার টিকা সহজলভ্য করার স্বীকৃতি। জিয়াউর রহমান পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গুলি চালিয়েছে এমন কোনো নজির নেই। জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা বলেন, বিদেশি চক্র এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মদদ দিচ্ছে। ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। উন্নয়নের অগ্রযাত্রায় বাধা এলেও জীবনপণ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ ছাত্রলীগের আলোচনা সভা। গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, এদেশের মানুষের মুক্তি আর স্বাধীন জাতি মন্ত্র নিয়েই বঙ্গবন্ধু গড়ে তুলেছিলেন ছাত্রলীগ। নানা ত্যাগ তিতিক্ষার যে স্বাধীন দেশ, সেখানেই অকাতরে প্রাণ দিতে হলো জাতির জনককে। এমন মাস নেই জিয়াউর রহমান তার বউকে নিয়ে আমাদের বাড়িতে না আসতো। কলের নূর আসতো, ডালিম সারাদিন তার বউ শাশুড়ি আমাদের বাড়িতেই পড়ে থাকতো। মোস্তাক তো মন্ত্রী ছিল, এত বড়টা বেঈমানি তারা করলো। প্রধানমন্ত্রী বলেন, খন্দকার মুস্তাকের মূল শক্তির উৎস ছিল জিয়া। মুক্তিযুদ্ধে জিয়ার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর কোনো নজির নেই বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। খালেদ মোশাররফ আহত হয়ে গেল, জিয়ারের সেক্টর কমান্ডার করা হয়েছিল। সে কখনো পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কখনো গুলি চালিয়েছে এরকম কিন্তু কোনো নজির নাই। কলের রশিদ এবং ফারুক তারা বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছে, সেই ইন্টারভিউতেই তারা স্বীকার করেছে যে জিয়াউর রহমান এই খুনিদের সাথে সবসময় ছিল। ৭৫ পরবর্তী সরকাররা ক্ষমতাকে বানিয়েছে ভোগের বস্তু, ছাত্রদের হাতে তুলে দিয়েছে অস্ত্র। এ সময় ছাত্র সমাজকে বঙ্গবন্ধুর আদর্শ পাথেয় করে পথ চলতে আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। খালেদা জিয়া যখন ক্ষমতায় আসে, সে হুমকি দিয়েছিল যে আওয়ামী লীগকে মোকাবেলা করতে তার ছাত্র দলই নাকি যথেষ্ট। তার কারণ ছাত্র দলের হাতে তারা অস্ত্র তুলে দিয়েছে, তাদের লেখাপড়া শিখতে উৎসাহিত করে নাই। কিন্তু আমি ছাত্রলীগের হাতে খাতা কলম তুলে দিয়েছিলাম যে লেখাপড়া শিখতে হবে। জাতির পিতা একবার বলেছিলেন যে বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস, কাজেই সেটা ছাত্রলীগে এটা মনে রাখতে হবে। দেশ বিরোধী ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী শক্তির বংশধররা বিদেশি মদদে তৎপর রয়েছে। 15 আগস্টের খুনি, তাদের যেমন ছেলেপেলে যারা এবং যুদ্ধাপরাধী যাদের ফাঁসি হয়েছে তাদেরও ছেলেপেলে বা দোসর যারা বংশধর, তারা কিন্তু এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যে সকল আন্তর্জাতিক শক্তি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল, তাদের কিছু কিছু এদেরকে মদত দিয়ে থাকে। যে ব্যাপারে জাতিকে সতর্ক থাকতে হবে। পদে পদে বাধা আসবে, কিন্তু সব মোকাবেলা করে উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে দৃঢ় প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে, আদর্শ নিয়ে যদি চলা যায়, সাফল্য অর্জন করা অবশ্যম্ভাবী। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। অধিকার কর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটার কর্মী মাহবুব তনয় হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক জিয়া সহ 6 জঙ্গির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
খালাস পেয়েছে পলাতক 2 আসামি। তাদের সবাইকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আরেকটি ধারায় 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, সমকামীদের অধিকার নিয়ে কাজ করার কারণেই তাদের হত্যা করা হয়েছে। দেশকে অকার্যকর, জনমনে আতঙ্ক সৃষ্টি করাই ছিল আসামিদের মূল উদ্দেশ্য। রিপোর্টে আরও জানাচ্ছেন আহমদ বাবু। দীর্ঘ 5 বছর পর আসলো আলোচিত জোলহাস তনয় হত্যাকাণ্ডের রায়। মঙ্গলবার রায় ঘোষণা করেন ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান। রায়ে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক সহ নিষিদ্ধ আনসার আল ইসলামের 6 জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন আদালত। পলাতক 2 আসামি সাব্বিরুল হক চৌধুরী ও মাওলানা জুনায়েদ আহমেদকে খালাস দেন আদালত। জিয়া ছাড়া মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরা হল আকরাম হোসেন, মোজাম্মেল ওরফে সাইমন, আরাফাত রহমান, শেখ আবদুল্লাহ ও আসাদুল্লাহ। সুস্পষ্টভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত 6 আসামির ফাঁসির রায় দিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। 6 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এটা ভালো রায় হয়েছে, আমরা সন্তুষ্ট। এখন যে 2 জনকে খালাস দেওয়া হয়েছে, এটা আমরা মূল যে রায়ের কপিটা পাওয়ার পরে এটা আমরা পর্যালোচনা করে আমরা দেখব যে যদি সেরকম হয় তাহলে আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করব। আসামির পক্ষের আইনজীবী বলেন, উচ্চ আদালতে আপিল করবেন তারা। 4 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। যারা পলাতক আছে 4 জন, তার ভিতরে 2 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আর 2 জনকে বেকসুর খালাস দিয়েছেন। এই মামলায় যাদেরকে ফাঁসি দিয়েছে এই আসামিদের এই মামলার বিষয়ে কোনো প্রকার সম্পৃক্ততা নেই। এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা ন্যায় বিচার পাইনি, আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। 2016 সালের 25 এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে ইউএসএ আইডির কর্মকর্তা জোলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটার কর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। ঘটনার পর কলাবাগান থানায় জোলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে মামলা করেন। পুলিশও অস্ত্র আইনে আলাদা মামলা করে। তদন্ত শেষে 2019 সালের 12 মে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 8 জঙ্গির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। জাপান থেকে আসা 2 কন্যা শিশু আগামী 15 দিন রাজধানীর গুলশানের একটি ভাড়া বাসায় বাবা মায়ের সাথে থাকবে। তাদের তদারকিতে থাকবেন সমাজসেবা অধিদপ্তরের একজন উপপরিচালক। নিরাপত্তা নিশ্চিত করবেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও সিআইডি নিরাপত্তা। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। উচ্চ আদালতে হাজির হন জাপানি 2 শিশু ও তাদের বাবা মা। শুনানির দিন থাকায় আদালত খাস কামরায় 2 শিশুর সাথে কথা বলেন। মামলা চলাকালীন ভাড়া করা বাসায় শিশুদের পেতে বাবা মা দুজনেই আলাদা আবেদন করেন। সেক্ষেত্রে মা 14 দিন মেয়েদের কাছে পেতে যুক্তি তুলে ধরেন। অপরদিকে মেয়েদের কাছে পেতে 1 সপ্তাহ নিজের কাছে রাখার আবেদন করেন বাবা। দুপক্ষই শিশুদের মানসিক ট্রমা কাজ করছে বলে আদালতকে জানান। সকালের শুনানি গড়ায় দুপুরে। সব শুনে হাইকোর্ট শিশুদের পারিবারিক পরিবেশে থাকার উপরেই গুরুত্ব দেন। ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিবর্তে রাজধানী গুলশানের একটি ভাড়া বাসায় বাবা মায়ের সাথে থাকার আদেশ দেন। আমি একটা শান্তির নিঃশ্বাস ফেললাম যে আমি আমার মেয়েদের কাছকে হারাইনি। তবে এখন থেকে সেই লড়াইটা অনেক লম্বা রাস্তা আছে আমার সামনে। একই ছাদের নিচে মা বাবা থাকবে যাতে বাচ্চাদের মনে একটা স্টেবিলিটি আসে। ওই বাসায় শিশুদের পৌঁছে দিতে ভিকটিম সাপোর্ট সেন্টার কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ফ্ল্যাটের ব্যয়ভার 2 পক্ষই সমহারে বহন করবে। পরবর্তী আদেশের জন্য 16 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। একসাথে থাকতে দিলে কিছু অসুবিধা হতে পারে, কিন্তু আদালত যেহেতু দিয়েছেন উভয় পক্ষকে আমরা কাউন্সেলিং করে যেন অসুবিধাটি না হয় সেই ব্যবস্থার জন্যই আমরা চেষ্টা করব। 16 সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ের ভিতরে তাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন হবে এবং তাদের যে শিশু কন্যা সন্তানরা আছেন তারা অপেক্ষাকৃত ভালো এনভায়রনমেন্ট পাবে। সিআইডি এবং পুলিশের উপর ডাইরেকশন আছে যে তারা যেন মনিটরিং করে নিরাপত্তা ইনশিওর করে সকলের। জাপানি চিকিৎসক নাকানো এরিকো 2008 সালে জাপানি আইনে বিয়ে করেন বাংলাদেশি আমেরিকান শরীফ ইমরানকে। তাদের 3টি কন্যা সন্তান।
2021 সালে বিচ্ছেদ হওয়ার পর জাপানের আদালতের রায় অমান্য করে 2 মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন বাবা ইমরান। মেয়েদের ফিরে পেতে বাংলাদেশে আসেন মা এরিকো, রিট করেন হাইকোর্টে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। পিলারের পর এবার মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর স্প্যানে লাগলো ফেরির মাস্তুল। এতে ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুল ভেঙে যায়। যদিও ফেরির মাস্টার ধাক্কা লাগার বিষয়টি অস্বীকার করেছেন। বারবার স্বপ্নের পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগাকে ষড়যন্ত্র বলছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। আর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘটনাটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন জসিম জুয়েল। এভাবেই ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর স্বপ্নের পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা দেয়। এটি মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজ। পদ্মা সেতু পার হওয়ার সময় ফেরির মাস্তুলটি আঘাত হানে, এতে মাস্তুলটি বেঁকেও যায়। এর আগে শুধু আগস্টেই পদ্মা সেতুতে 3 বার পিলারের সঙ্গে ফেরির ধাক্কা লাগে। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন এবং ফেরির চালকদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যদিও ফেরির মাস্টার মোহাম্মদ রাসেল শুরুতেই ধাক্কা লাগার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। পদ্মা সেতুতে ধাক্কা লেগেছে, আসলে এটা সঠিক নয়। এটা হয়তো মিস্টেকলি হতে পারে, অনেকে হয়তো দূর থেকে ভিডিও করতে মনে হচ্ছে। যেমন আমরা কাছাকাছি বা দুইজন কাছাকাছি যদি দাঁড়াই, অনেকে মনে হবে যে আমরা দুইজনে লগে কাছাকাছি আছি, একদম পাশাপাশি আছি। দূর থেকে ভিডিও করাতে বোঝা গেছে যে কাছাকাছি, কিন্তু এটা আসলে ধাক্কা লাগার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন করে সাংবাদিকদের জানান, বারবার ফেরির সঙ্গে ধাক্কা লাগার বিষয়টি উদ্বেগের। তারপরেও যেহেতু বিষয়টা একটা ভিডিও হয়েছে, টেলিভিশনে নিউজ হয়েছে, তাতে আমাদের এগুলো যদিও সরেজমিনে দেখে এ ঘটনায় ষড়যন্ত্রের আশঙ্কা করছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আজকের ঘটনাটায় এটা আমার ব্যক্তিগত উপলব্ধি বা চিন্তা করছি আমি সকাল থেকেই, আজকের ঘটনাটার মধ্যে আমি গভীর ষড়যন্ত্র খুঁজে পাচ্ছি। এরই মধ্যে ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। তদন্ত করতে হবে এবং এটা অবশ্যই উদ্ঘাটন। জসিম জুয়েল, 21 টেলিভিশন। একদিনে দেশে আরও 3000-এর বেশি করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় শনাক্ত সংখ্যা 15 লাখ ছাড়িয়ে গেল। এই সংখ্যা 14 লাখ ছাড়িয়েছিল গত 13 আগস্ট। সর্বশেষ 1 লাখ নতুন রোগী শনাক্ত হতে সময় লেগেছে 18 দিন। মোট শনাক্ত রোগীর সংখ্যা 13 লাখ থেকে 14 লাখে পৌঁছাতে সময় লেগেছিল 9 দিন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 24 ঘন্টায় 28,000-এর বেশি নমুনা পরীক্ষা করে 3,357 জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। একদিনে মৃত্যু হয়েছে আরও 86 জনের। নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত 15,618 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.95%। আগামী মাসে 2 কোটি মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মানিকগঞ্জে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা জানান। আগামী মাসে আমরা আশা করছি 2 কোটি ভ্যাকসিন আমরা দিব এবং প্রায় 1.5 কোটি লোক এই ভ্যাকসিন পাবে এবং সুরক্ষিত হবে, এটা আমরা আশা করি। কাজেই সত্যিই ইনশাল্লাহ ভালো আছে। আপনারা ইনশাল্লাহ আগামীতে ভালো থাকবেন, মাস্ক পরিধান করবেন। এশিয়ার নোবেল খ্যাত র্যামন ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর ফেরদৌসী কাদরী। র্যামন ম্যাগসেসের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। ডক্টর ফেরদৌসী কাদরী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICDDRB'র জ্যেষ্ঠ বিজ্ঞানী। কলেরার টিকা নিয়ে গবেষণা ও সাশ্রয়ী দামে টিকা সহজলভ্য করতে কাজ করেছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বিষয়ক বৈজ্ঞানিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন তিনি। র্যামন ম্যাগসেসে কমিটির পক্ষ থেকে বলা হয়, লাখো মানুষের উপকারে টিকার উন্নয়নের তার নিবেদিত ভূমিকার জন্য এই পুরস্কার দেয়া হলো। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। খুনি মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি, দাউদকান্দির বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ। গুম খুনের রাজনীতি বিএনপি চালু করেছিল বললেন ওবায়দুল কাদের।
আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শাহাদাত হোসেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতি আশা করেন নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে মরক্কোর সাথে বিদ্যমান বাণিজ্য, বিনিয়োগ সহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করবেন। নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক নির্দেশনা এবং সহযোগিতা কামনা করেন। শহরাঞ্চলের মানুষের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে স্ট্রিট ফুড। রাজধানীর মানুষের কাছেই পথের ধারের এসব খাবার সবচেয়ে বেশি জনপ্রিয়। ঝালমুড়ি, ফুচকা থেকে শুরু করে নুডলস, স্যুপ সহ মুখরোচক সব খাবারই পাওয়া যায় এখানে। তবে এই খাবারটা কতটা স্বাস্থ্যসম্পন্ন এ প্রশ্নে পুষ্টিবিদরা বলছেন এসব খাবার গ্রহণে বাড়ছে লিভারের রোগ সহ নানা রোগবালাই। আরও থাকছে দীপু শিকদারের রিপোর্টে। রাজধানীর বিভিন্ন স্থানে দেখা মিলবে ভ্যানের ওপর এরকম অস্থায়ী দোকান। ফুচকা, চটপটির দোকান মিলবে প্রায় সব মহল্লায়। এই তালিকায় আছে কাবাব, নুডলস, হালিম, চিকেন ফ্রাই সহ মজাদার নানা খাবার। সবই পাওয়া যায় পথের ধারের এসব অস্থায়ী দোকানে। কিন্তু এসব খাবার কিভাবে তৈরি হচ্ছে অথবা পরিবেশনই বা কিভাবে হচ্ছে তা নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা নেই। রসনা মেটানোই বড় কথা। আমার যেহেতু ভালো লাগে সেহেতু আমার হাইজিনিক আনহাইজিনিক কিছুই মনে হয় না। কয়েকটা স্পেসিফিক জায়গা ছাড়া কি খাই না, তো আমার তো কিছু হচ্ছে না এই জন্য আর কি। আপনাদের ভয় আমি জলদি যাচ্ছি। হাইজিনিক না, বাট আমি যেহেতু পার্সেল নিচ্ছি আমার ক্ষেত্রে মনে হয় আমারটা তো হাইজিন, কারণ হলো হিটের সব ব্যাকটেরিয়া চলে যাচ্ছে। দেন আমি নিয়ে যাচ্ছি। মিনি বার্গার নিয়েছে আর হচ্ছে এই চাপের দোকান থেকে স্যুপ নিয়েছে। একই তেল বারবার ব্যবহার, সস্তা মশলা আর ময়লা পানিতে প্লেট চামচ ধোয়া একেবারে সাধারণ বিষয়। পরিচ্ছন্নতার কোনো বালাই নেই। একই পানির ভিতরে কোনো বাটি চুবাচ্ছি না, এটা দিয়ে ধুইয়া আলাদাভাবে ধুইয়া এখানে রাখছে। না, এটা স্বাস্থ্যসম্মত না, আমার পানিটা পরিষ্কার আছে, যথেষ্ট ময়লা আছে। এইগুলা মাত্র ভিজাইছি, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হয়েছে কি, সবাই কিন্তু প্লেটে খায় না। যে বলে যে আমাকে প্লেটে দাও তাকে প্লেটে দিয়ে। এখানে আমার পানি আছে, আমার যখন প্রয়োজন আমি হাত ধুয়ে নিই। গ্লাভসে হয়, ঘামায় যে আরো ইনফেকশন। আমাদের কিন্তু ধরেন 5 সেকেন্ডে 20 জন লোককে ডিল করতে হয়। সম্প্রতি নগরীর কামরাঙ্গীরচরে ডিএমপির লালবাগ বিভাগে অভিযানে জব্দ করা হয় মানহীন মাংস। এরকম অনেক মাংসেই স্ট্রিট ফুডের অনেক দোকানেই কাবাব, চাপ আর বার্গার তৈরি হয়। এসব চক্রের বিরুদ্ধে পুরানো ঢাকা জুড়ে বছর জুড়ে চলে অভিযান। এই মাংসগুলোই কিন্তু বিভিন্ন জায়গায় বার্গার তৈরিতে ব্যবহৃত হয়। তারপরে আপনার বিভিন্ন হোটেলে যায়, চাপ তৈরি করে। এজন্য এরকম আমরা আমাদের নজরে আসলে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। পথের ধারের খাবার কোনোভাবেই মানবদেহের জন্য ভালো নয় বলেই জানান এই পুষ্টিবিদ। নিঃশ্বাস যেন খাবারে না পড়ে, সেক্ষেত্রে স্ট্রিট ফুড যখন কেউ বিক্রি করছে সে কিন্তু মাস্ক পরছে না এবং হ্যান্ড গ্লাভসও ব্যবহার করছে না। সচেতনতা না থাকার কারণে তারা হচ্ছে বাইরের খাবার খাচ্ছে এবং ওখানে দেখা যায় যে একই তেল দিয়ে বারবার করে ভাজছে, যেটা পরবর্তীতে ট্রান্স ফ্যাটে যে পরিণত হয় এবং এই খাবারের কারণে অনেকের ক্যান্সার হতে পারে। তবে সবার আগে সচেতন হওয়া দরকার এসব খাবার গ্রহণকারীদের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাকের বাড়িতে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার 10পাড়া গ্রামে খন্দকার মোশতাকের বাড়িতে এই ঘটনা ঘটে। বঙ্গবন্ধুর খুনি মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে 10পাড়ার বাড়ি ঘেরাও সহ প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন কর্মসূচি পালন করে উপজেলা আওয়ামী লীগ। কর্মসূচি চলার সময় নেতাকর্মীরা বাড়ির সামনে যায় এবং ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় বাড়ির সামনে খন্দকার মোশতাকের কুশপুত্তলিকা দাহ করা হয়। প্রতিবাদ সমাবেশে অন্যান্যর মধ্যে উপজেলা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী সুমন বক্তব্য রাখেন। গুম খুনের রাজনীতি বিএনপি চালু করেছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কৃষক লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনায় জিয়া ও খালেদার শাসনামলে গুম হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের সন্ধানও চান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন মেহেদি হাসান। এভাবেই ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর স্বপ্নের পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা দেয়।
এটি মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজ। পদ্মা সেতু পার হওয়ার সময় ফেরির মাস্তুলটি বেঁকেও যায়। এর আগে শুধু আগস্টেই পদ্মা সেতুতে 3 বার পিলারের। দর্শক, আমরা রিপোর্টটি নিয়ে আপনাদের পরে আবার দেখাচ্ছি। আমরা চলে যাচ্ছি অন্যান্য খবরে। জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে ৭১-এ পরাজিত শক্তি দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নূর নবী চৌধুরী শাওন। জাতীয় শোক দিবস পালনে মাসব্যাপী কর্মসূচি সমাপনী দিনে ভোলার লালমোহন পৌর আওয়ামী লীগের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে শাওন বলেন, জাতির পিতার হত্যার ঘটনায় পর্দার আড়ালে থাকা ষড়যন্ত্রকারীদেরও বিচারের মুখোমুখি করতে হবে। এবার শোকাবহ আগস্ট। পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ হলেও ঢাকায় প্রথম প্রকাশ্য প্রতিবাদ হয় ২০ অক্টোবর। তখনকার ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম সেলিম সহ বেশ কয়েকজন ছাত্রনেতা সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিবাদে নামেন। রংপুরে প্রতিবাদে আমরণ অনশন করে মারা যান ছাত্রলীগ নেতা জায়েদুল আলম। ভৈরবে কারাবরণ করেন ২২ নেতাকর্মী। সে সময়ের কিছু কথা জানাচ্ছেন মুশফিকা নাজনীন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। যার বজ্রকণ্ঠে জেগেছিল বাঙালি, যার আহ্বানে সাড়া দিয়ে ৭.৫ কোটি মানুষ দেখেছিল শৃঙ্খল মুক্তির স্বপ্ন, তার বুলেট বিদ্ধ শরীর স্তব্ধ করে দিয়েছিল জাতিকে। ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশে নেমে আসে দুঃশাসনের কালো ছায়া, তবে রুদ্ধ থাকেনি বাঙালি। সামরিক শাসনের রক্তচক্ষু উপেক্ষা করে জাতির পিতা হত্যার প্রথম প্রতিবাদ করেছিলেন ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম সেলিম, নুরুল আলম লেলিন, কাজী আকরাম হোসেন, ইসমত কাদির গামা, মমতাজ হোসেন সহ আরও অনেকে। ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের উদ্যোগে সংগ্রামী ছাত্র সমাজের ব্যানারে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ জানান। সমস্ত জায়গায় কারফিউ জারি করা হয়েছে, সেনাবাহিনী টহল দিচ্ছে। এই একটা ভীতিজনক পরিস্থিতির ভেতরেও আমরা সংকল্পে অটল ছিলাম যে আমাদেরকে এই প্রতিবাদ গড়ে তুলতে হবে। মধুর ক্যান্টিনে জমায়েত হয়ে আগে থেকে পরিকল্পনা ছিল, একেবারে সবাইকে সারপ্রাইজ দিয়ে সেখানে টেবিলের উপরে দাঁড়িয়ে একটা বক্তৃতা করে একটা ঝটিকা মিছিল কলা ভবনের করিডোরের ভেতর দিয়ে এই প্রথম ঢাকায় উচ্চকিত হলো সেই স্লোগান, মুজিব হত্যার বিচার চাই, এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নেবে। রংপুর কারমাইকেল কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন তখন জায়েদুল ইসলাম। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জায়েদুল তৎকালীন সেনাবাহিনী আর পুলিশের অত্যাচারে পালিয়ে ঠাকুরগাঁয়ের টিক্কাপাড়ায় বাসা ভাড়া নেন। সেখানে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে আমরণ অনশন করে মারা যান তিনি। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে তখন তো মনে করেন যে পালাপালি সবাই বিচ্ছিন্ন হয়ে গেলাম, মানে পুলিশ বা আর্মি, সিকিউরিটি আর্মি এরা বাড়ি বাড়ি রেড করতো। মনসুর আহমেদকে তো অ্যারেস্টই করলো। ওইটার পরে উনিও পলাতক ওই যে ঠাকুরগাঁও ওই দিকে যায় আত্মগোপন করেছিল। তারপরে তো ওই যে অনশন করলো, অনশন করতে করতে ওখানেই ঠাকুরগাঁও সদর হাসপাতালে বোধহয় ওখানে ইন্তেকাল করছে। বঙ্গবন্ধুকে মানে হারানোর পরে আমার পরিবারের অনেক মূল্য দিতে হয়েছে। বঙ্গবন্ধুর জন্য আমার বাবা জীবন দিয়েছে, দরকারে শেখ হাসিনার জন্য আমি জীবন দেব। রংপুরে সে সময় আরেক যোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদ করতে গিয়ে কারাবরণ করেন তিনি। কিশোরগঞ্জের ভৈরবে ১৯৭৬ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর প্রথম শাহাদাত বার্ষিকী পালন করতে গিয়ে গ্রেফতার হন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২২ নেতাকর্মী। কেউ ১ বছর, কেউ ৬ মাস, কেউ ৩ মাস পর কিশোরগঞ্জ ও ময়মনসিংহ কারাগার থেকে মুক্তি পান। ২২ জন সাহসী যোদ্ধার মধ্যে এখন বেঁচে আছেন ১৭ জন। স্মৃতিচারণে তারা বলেন, ইতিহাসের অংশ হতে পেরে তারা গর্বিত। আমরা সেখানে প্রায় ২০-২৫ জনের মতো ছিলাম। আমরা মিলাদ আরম্ভ করলাম, এমন সময় পুলিশ এসে পুরো হোস্টেল ঘেরাও করে ফেললো। আমাকে সহ ২২ জন আমাদেরকে গ্রেফতার করে নিয়ে গেল। আমরা উদ্বুদ্ধ হয়ে যে কাজ করেছিলাম সত্যি আমরা পুলকিত এবং আনন্দিত। ঘাতকরা চেয়েছিল চিরতরে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে,
কিন্তু বাংলার মাটি আর বাঙালির মননে বঙ্গবন্ধুর চিরভাস্বর। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। গুম খুনের রাজনীতি বিএনপি চালু করেছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দর্শক, এই সংক্রান্ত মেহেদী হাসানের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নেই রিপোর্টটি। আগস্ট জুড়েই শোক দিবসের কর্মসূচি পালন করেছে কৃষক লীগ। শেষ দিনের অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে জাতির পিতা সহ 15ই আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বক্তারা। দুর্নীতিকে তিনি সবচেয়ে ঘৃণা করতেন, আর আজকে আমরা দুর্নীতিকে সবচেয়ে বেশি ভালোবাসি মনে হয়। ওবায়দুল কাদের বলেন, গুম ও খুনের দোহাই দিয়ে বিএনপি নেতারা এখন পানি ঘোলা করার চেষ্টা করছেন। জিয়াউর রহমান ক্ষমতায় থাকা কালে ওই নভেম্বর মাসে সেনাবাহিনীর কত অফিসারকে গুম করে হত্যা করেছেন, সেই ইতিহাস কি মুছে গেছে? আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, 75 পরবর্তী কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণিত জিয়া মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী ছিলেন না। জিয়া রহমান স্বাধীনতার সমস্ত চিহ্ন স্মৃতিগুলো ধ্বংস করে দিতে চেয়েছিলেন। পৃথক এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চন্দ্রিয় উদ্যানে জিয়ার সমাধিতে বিএনপি নেতাকর্মীদের ঘন ঘন কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলেন। 2 দিন পর পর তারা আপনার ওই চন্দ্রিয় উদ্যানে জিয়া রহমানের কথিত সমাধিতে যায় আর গিয়ে সেখানে আবার মারামারিও করে। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে খাদ্য সামগ্রী বিতরণ করে যুবলীগ। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বন্যা পরিস্থিতির উন্নতি নেই, ভেসে যাচ্ছে ফসলের ক্ষেত, মাছের ঘের, অনেক এলাকায় তীব্র নদী ভাঙন। আফগানিস্তানে মার্কিন অধ্যায় শেষে তালেবান যুগ, কেউ দেশ ছাড়তে চাইলে সুযোগ দেওয়ার আহ্বান জাতিসংঘের। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। দেশের বিভিন্ন জেলায় কোথাও বন্যার পানি বাড়ছে, কোথাও কমছে। বেশ কিছু এলাকায় তীব্র হয়েছে নদী ভাঙন, তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে মাছের ঘের। অনেক জায়গায় খাদ্য সংকটে আছে বানভাসীরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। বগুড়ায় যমুনার পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী অবস্থায় আছে কয়েক হাজার মানুষ, আছে নিরাপদ পানির সংকট। ফেনীর ফুলগাজীতে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, তবে পাহাড়ি ঢলে জয়পুরে মোহরী নদীর বাঁধ ভেঙে 4টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যায় ঘরবাড়ি, ফসলি জমি সহ অনেক সড়ক ডুবে গেছে। বানটা বানতে লাগিয়েও আটকাইতে পারে নাই, এখন ওই বান চলাই আবার এই পানি দিয়ে এখন সব পুনর্বাসন সব নষ্ট হয়ে গেছে। বাড়িঘরে পানি ফসলের মনে করে নিয়ে গেছে। গাইবান্ধায় যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয়রা গবাদি পশু নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে চরাঞ্চলের 15,000 মানুষ, তলিয়ে গেছে ফসলি জমি। জেলা প্রশাসন বন্যার্তদের জন্য 13 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। টাঙ্গাইলের বাসাইল নাটিয়াপাড়া ইউনিয়ন সড়কের আন্দিরাপাড়ায় বন্যার পানির চাপে ভেঙে গেছে রাস্তাঘাট। স্রোতের তোড়ে রাজবাড়ির দৌলতদিয়া 3 ও 4 নম্বর ফেরিঘাট এলাকায় ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। হুমকিতে আছে 200 বসতবাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠান। আতঙ্কে দিন কাটাচ্ছে নদীপাড়ের মানুষ। সমর ইসলাম, 21 টেলিভিশন। ভারতের সাবেক রাষ্ট্রপতি, উপমহাদেশের বরেণ্য রাজনীতিক, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গেল বছর এই দিনে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পরম শহীদ প্রণব মুখার্জি। তার মৃত্যুবার্ষিকীর দিনে জঙ্গিপুরে জাদুঘর তৈরির কাজ হাতে নিয়েছে পরিবারের সদস্যরা। জঙ্গিপুর ভবনের নিচের অংশে প্রায় 4000 বর্গফুট এলাকা জুড়ে গড়ে তোলা হবে জাদুঘরটি। রাখা হবে প্রণব মুখার্জির ব্যবহার করা গাড়ি, সোফা, বইপত্র, পোশাক পরিচ্ছদ, পকেট ঘড়ি। সংবাদের এ পর্যায়ে এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর।
ফের ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২২৫টির, কমেছে ১১৯টির, আর অপরিবর্তিত ছিল ৩২টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে উঠে আসে ৬,৮৬৯ পয়েন্টে। আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২,২৪৯ কোটি ৩৪ লাখ টাকা। সূচক বেড়েছে দেশের অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে ৭১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। সংবাদ আয়োজন শেষ করব জাতীয় চিড়িয়াখানার আধুনিকায়ন পরিকল্পনার খবর জানিয়ে। চিড়িয়াখানার আধুনিকায়নে ১৫০০ থেকে ২,০০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প নেওয়া হচ্ছে। একনেকে অনুমোদনের পর ৩ ধাপে ১৫ বছরে চিড়িয়াখানা হবে উন্নত বিশ্বের মতো। চিড়িয়াখানার প্রাণীদের মোট ৫টি অঞ্চলে ভাগ করে দর্শনার্থীদের সর্বাধুনিক সুযোগ সুবিধা দিয়ে হবে এই আধুনিকায়ন। দর্শনার্থীদের জন্য রাখা হবে 2টি প্রবেশ, থাকবে বহুতল পার্কিং ব্যবস্থা। রিপোর্টে আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। জাতীয় চিড়িয়াখানার ১৮৬.৬৩ একর জমিতে বর্তমানে বাঘ, সিংহ, হরিণ, অজগর সহ প্রায় ৩,০০০ প্রাণী আছে। ১৯বিংশ শতাব্দীর পুরনো ধ্যান ধারণায় খাঁচায় বন্দি রাখা হয়েছে এসব প্রাণীকে। প্রায় ২০০ বছরের ঔপনিবেশিক ধারণা পরিবর্তন করতে যাচ্ছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। উন্নত বিশ্বের আদলেই সাজানো হচ্ছে মহাপরিকল্পনা। নতুন প্রাণী অন্তর্ভুক্ত করে রাখা হবে অঞ্চল অনুযায়ী। লাইন ধরে খাঁচার সামনে দাঁড়াতে হবে না দর্শনার্থীদের। বাঘ বলেন, সিংহ বলেন, আপনার ওকাভাঙ্গা জোনের অ্যানিমেল যেমন জিরাফ, জিব্রা, একটা বনের পরিবেশ, ন্যাচারের যে পরিবেশ সেটা থাকবে। 2 ধরনের ব্যারিয়ার থাকবে এখানে। ইনভিজিবল একটা ফেন্সিং দেওয়া আছে, যেটা শুধু অ্যানিমেলই বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না। ফেন্সিংয়ের কাছেও তারা যেতে পারবে না, ব্যারিয়ারও থাকবে, অথচ উপস্থাপিত হবে এটা যেন একটা বনের সদৃশ্য। প্রায় ৪৭ বছর পর চিড়িয়াখানার উন্নয়নে ১৫ বছর মেয়াদী মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে। সিঙ্গাপুরের বিখ্যাত চিড়িয়াখানা নির্মাতা প্রতিষ্ঠান বার্নার্ড হ্যারিসন এবং ফ্রেন্ডস লিমিটেড চিড়িয়াখানার আধুনিকায়নের কাজ করবে। কোথাও আমার বাংলাদেশ হ্যাবিটেটের অ্যানিমেলগুলো আছে, আবার তার মধ্যে হয়তো আফ্রিকান হ্যাবিটেটের 2-4টা স্পেসিস আছে। এই হ্যাবাজার্টলি না হয়ে পুরা চিড়িয়াখানাটাকে 5টা জোনে বিভক্ত করা হবে। 15 থেকে 20,000 কোটি টাকা এটা লাগতে পারে। নতুন পরিকল্পনা অনুযায়ী দর্শনার্থীরা দিন ও রাতে চিড়িয়াখানায় প্রবেশাধিকার পাবেন। ভ্রমণ পিপাসুদের জন্য থাকবে ভাসমান রেস্তোরাঁ, ট্রাভেল কার্ড। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত পানি খাওয়ার ব্যবস্থা থাকবে বিভিন্ন জায়গায়। একটু যাত্রী ছাউনি থাকবে আধুনিক সুযোগ সম্বলিত, যেখানে তারা বসে থেকে রেস্ট নেবে। এই সুযোগ সুবিধাগুলো থাকবে। যারা বাচ্চা নিয়ে আসবে তাদেরকে একটা অ্যাক্টিভ জোনে তাদের খেলাধুলা, ছোট অ্যামুজমেন্টের একটা ব্যবস্থা থাকবে। শিশুদের জন্য শিশু পার্ক, ইলেকট্রিক ট্রেন, মেরিগো রাউন্ড, ম্যাজিক শো সহ আরও কিছু প্রমোদ উপকরণ রাখা হবে। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে জিয়ার গুলি চালানোর নজির নেই বললেন প্রধানমন্ত্রী। দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান। 5 বছর পর আলোচিত জুলহাজ তনয় হত্যাকাণ্ডের রায়, বরখাস্ত মেজর জিয়া সহ 6 জঙ্গির মৃত্যুদণ্ড। গুলশানের ভাড়াবাসে বাবা মায়ের সাথে থাকবে 2 জাপানি শিশু, তদারকিতে সমাজসেবা অধিদপ্তর। পদ্মা সেতুতে আবারও ফেরির ধাক্কা, ষড়যন্ত্র দেখছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী, তদন্তের নির্দেশ সেতুমন্ত্রী। এবং শনাক্ত 15 লাখ ছাড়া লোক, আরও 86 মৃত্যু, আগামী মাসে 2 কোটি মানুষকে দেওয়া হবে টিকা। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।